একজন মহিলা প্রতিদিন একটি লাশের সাথে বসে দুপুরের খাবার খায়। দৃশ্যটা সত্যি অদ্ভুত। লাশটা ঠিক তার চোখের সামনেই ঝুলছে, কিন্তু মহিলাটি শুধু একটি দুর্গন্ধ পাচ্ছে, যেন কারো মোজার গন্ধ। সে ভাবল তরকারিতে হয়তো টক বেশি পড়ে গেছে, তাই খুব মজা করেই খাচ্ছিল। এদিকে লাশের পা বেয়ে গড়িয়ে পড়া পচা তরল ফটা ফটা করে তার বাটিতেই পড়ছিল। লাশটা এত কাছে থাকা সত্ত্বেও মহিলাটি কেন কিছুই বুঝতে পারছে না, কারণ ওই লাশটা হলো এই ঘরের আগের ভাড়াটিয়ার, যে এখানে ফাঁসি দিয়ে মারা যাওয়ার পর এখন একটা আত্মায় পরিণত হয়েছে। এরপরই মহিলাটি জানতে পারে সে এবং তার বোন মিলে যে অ্যাপার্টমেন্টটি কিনেছে সেটার যেসব ফ্ল্যাটের শেষে 4 সংখ্যাটি আছে তার প্রতিটিতেই কেউ না কেউ মারা গেছে। গল্প শুরু হয় এভাবেই অদ্ভুত এক ফ্ল্যাটের কাহিনী দিয়ে। কেউ এই বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, শরীর নীল হয়ে গেছে, আবার কারো মাথা থেতলে দেওয়া হয়েছে। তাদের মৃত্যুর ধরন আলাদা হলেও মৃত্যুর মূল কারণ ছিল একটাই, এই অ্যাপার্টমেন্টের এক ভয়ঙ্কর ও বিরক্তিকর শব্দ। এই শব্দটা ঠিক যেন রাতের বেলা কানের কাছে কারো দাঁত কিরমির করার মতো। খুব বেশি জোরে নয়, কিন্তু শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যায়। 604 নম্বর ফ্ল্যাটে থাকা মেয়েটি, যার নাম জুহি, এই দাঁত কিরমির শব্দের কারণে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। সে বাজার থেকে সাউন্ড প্রুফ ফোম এনে পুরো সিলিংয়ে লাগিয়ে ফেলে, সাথে একটি ডেসিবেল মিটার এবং ভিডিও রেকর্ড করার জন্য একটি ক্যামেরা সেট করে। যখন সে এসব প্রমাণ জোগাড় করতে ব্যস্ত, ঠিক তখনই সেই ভয়ঙ্কর শব্দটা আবার শুরু হয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, কিন্তু এই আনন্দদায়ক সুর ভয়ঙ্কর পরিবেশটাকে একটুও কমাতে পারল না, বরং ঘরটাকে আরও ভুতুড়ে করে তুলল। ক্যামেরাটা নিজে নিজেই নড়তে শুরু করে, মনে হচ্ছিল ব্যালকনিতে কেউ লুকিয়ে আছে। জুহি ইন্টারকমের রিসিভারটা তোলে, কিন্তু কেউ কথা বলে না। ওপাশ থেকে শুধু বিড়ালের ডাক আর বাচ্চার কান্নার এক মিশ্রিত বিকট শব্দ আসতে থাকে। টিভির স্ক্রিন অদ্ভুতভাবে কাঁপতে থাকে। জুহি রেগে গিয়ে টিভি বন্ধ করে দেয়। পুরো ঘর অন্ধকারে ঢেকে যায়, আর ঠিক তখনই পর্দার পেছনে একটা কালো ছায়া ভেসে ওঠে। জুহি তা খেয়ালই করেনি। সে যখন ফিরে যাচ্ছিল, দাঁত কিরমির শব্দটা আরও কাছে চলে আসে। সেই রাতের পর জুহিকে আর কেউ দেখেনি। 7 দিন পর শহরের বাইরে একটি প্রচণ্ড কোলাহলপূর্ণ কারখানায় কাজ করছিল জুহির বোন জুইয়ং। কারখানার সবাই কানের সুরক্ষার জন্য হেডফোন পরে আছে, কিন্তু জুইয়ংয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। 100 ডেসিবেলের শব্দের মাঝেও সে নির্বিকার, কারণ সে জন্মগতভাবে কানে শোনে না। কারখানার ম্যানেজার অনেকক্ষণ চিৎকার করার পর ঠোঁট নেড়ে তাকে বোঝায়। এরপর হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র পরার পর পুলিশের কাছ থেকে একটি দুঃসংবাদ আসে। কেউ একজন পুলিশকে জানিয়েছে যে তার বোন জুহি গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। খবর পেয়ে জুইয়ং তড়ঘড়ি করে সেই পুরনো ভাঙাচোরা অ্যাপার্টমেন্টে ফিরে আসে। দরজার উপর একটা কাগজ সাঁটানো দেখতে পায়, যেখানে প্রতিবেশীরা অতিরিক্ত শব্দের জন্য অভিযোগ করেছে। অনেকদিন পর সে এখানে ফিরেছে। 604 নম্বর ফ্ল্যাটটির ভেতরে সব এলোমেলো। জুহির ঘরটা তো আস্ত একটা ডাস্টবিন হয়ে আছে। জুইয়ংয়ের মনে পড়ে যায় তাদের অতীতের কথা। ছোটবেলায় তারা সপরিবারে বেড়াতে যাওয়ার পথে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়। বাবা মা ঘটনাস্থলেই মারা যান। জুইয়ং তার শ্রবণ শক্তি হারায়, আর জুহি পায়ে আঘাত পেয়ে পঙ্গু হয়ে যায়। বাবা মায়ের রেখে যাওয়া টাকা দিয়েই 2 বোন মিলে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিল। কিন্তু জুহি সারাদিন অভিযোগ করত যে ওপরের তলার শব্দের কারণে সে ঘুমাতে পারে না। জুইয়ং ভাবত তার বোন অযথাই জেদ করছে, তাই সে রাগ করে কোম্পানির ডরমিটরিতে চলে যায়। এসব ভাবতে ভাবতে জুইয়ং তার বোনকে ফোন করে, কিন্তু ফোনটা বেজেই যায়, কারণ জুহির ব্যাগটা ঘরেই পড়েছিল আর তার ভেতরে থাকা ফোনটা বন্ধ অবস্থায় ছিল। কোরিয়াতে ইয়ং জেনারেশন ফোন ছাড়া এক মুহূর্তও থাকে না। ফোন ঘরে রেখে যাওয়া মানেই তার বোনের সাথে খারাপ কিছু ঘটেছে। জুইয়ং ঘুরে দাঁড়ায় বোনের ময়লা কাপড়গুলো পরিষ্কার করার জন্য, আর ঠিক তখনই মেঝেতে থাকা একটা নোংরা দাগ দেখে সে আটকে যায়। দাগটা দেখতে অবিকল একটা মানুষের মুখের মতো। সে কিছু বোঝার আগেই হঠাৎ চারপাশ থেকে সেই অদ্ভুত শব্দ আসতে শুরু করে, আর তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতে অন্ধকার করিডরে রাগী চেহারার এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে জানায় যে সে 504 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। সে জুইয়ংকে কড়া ভাষায় হুমকি দেয় যে ওপর থেকে আর কোনো শব্দ আসলে সে তাকে মেরেই ফেলবে। লোকটা মাথা নিচু করে চলে যাওয়ার পর জুইয়ং অবাক হয়ে বাইরের দিকে উকি দেয়। করিডোরের একেবারে শেষ প্রান্তে একটা মহিলার ছায়া দাঁড়িয়ে থাকতে সে শিউরে যায়। এই জায়গাটা কতটা ভুতুড়ে হয়ে উঠেছে তা সে হাড়ে হাড়ে টের পায়। জুইয়ং বোনের ফোনের লক খোলার চেষ্টা করে, যাতে কোনো সূত্র
সূত্র পাওয়া যায়, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। পরদিন সকালে জুইয়ং বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডের কাছে যায় 504 নম্বর ফ্ল্যাটের লোকটির হুমকির বিষয়ে। গার্ড জানায় এতে 504-এর কোনো দোষ নেই। 604 নম্বর ফ্ল্যাটে এর আগে এমন কিছু ঘটনা ঘটেছে যা কাউকে বলা যায় না। কথা শেষ না হতেই নতুন আসা একজন ভাড়াটিয়া এসে অভিযোগ করে যে বেসমেন্ট থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। সে গার্ডকে জোর করে লোহার দরজা খুলে দেখাতে বলে। দরজা খুলতে এমন এক দুর্গন্ধ বেরোয় যে সবার বমি আসার উপক্রম হয়। গার্ড জানায় 10 বছর ধরে এই বেসমেন্টকে সবাই ময়লার ভাগার বানিয়েছে, আর মালিকপক্ষ টাকা খরচ করে এটা পরিষ্কার করতে রাজি নয়। এই নিয়ে মালিকপক্ষের মহিলা সভাপতির সাথে ভাড়াটিয়েদের চরম ঝগড়া হয়। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এই ঝামেলার মাঝে জুইয়ং আর জানতে পারে না 604-এ আসলে কি হয়েছিল। ঘরে ফিরে এসে জুইয়ং আলমারির ভেতরে একটা জন্মদিনের উপহার খুঁজে পায়। সেটি ছিল তার বোনের দেওয়া একটা আধুনিক নেক ম্যাসাজার এবং একটি কেক। বোন হয়তো চেয়েছিল সারাদিন কম্পিউটারে কাজ করা জুইয়ংয়ে ক্লান্তি যেন একটু দূর হয়। সাথে ছিল একটি নতুন হিয়ারিং এইড যেটাতে ভয়েস রেকর্ডিংয়ের সুবিধা আছে। দুই বোনের মধ্যে যে ঝগড়া হয়েছিল তার জন্য জুহি সেই রেকর্ডিংয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়েছে। বোনের কথা শুনে জুইয়াংয়ের চোখে জ্বর চলে আসে। কেকের ওপর লেখা জন্ম তারিখটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বোনের ফোনে পাসওয়ার্ড হিসেবে নিজের জন্ম তারিখ দেয় আর ফোন খুলে যায়। ফোনের ভেতরে অসংখ্য অডিও রেকর্ডিং ছিল। সবগুলোতে শুধু অদ্ভুত শব্দ আর জুহির পাগলের মতো চিৎকার প্রমাণ হিসেবে রাখা আছে। তবে একটা রেকর্ডিংয়ে শোনা যায় কোনো এক মহিলা ফিসফিস করে কিছু বলছে, কিন্তু কথাগুলো স্পষ্ট নয়। হঠাৎ ফোন থেকে বিকট একটা চিৎকার ভেসে আসে, যা শুনে জুইয়ং প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেভাবে হয়তো অতিরিক্ত ক্লান্তির কারণে তার হ্যালুসিনেশন হচ্ছে, তাই সে গরম জলে গোসল করে তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে আবার কলিং বেল বেজে ওঠে। জুইয়ং জিজ্ঞেস করে, কে? ও পাশ থেকে উত্তর আসে, আপু আমি, দরজা খোল। জুইয়ং দরজা খুলতে যাবে, এমন সময় সে থমকে দাঁড়ায়। গলার আওয়াজটা ঠিক তার বোনের মতো হলেও কথা বলার ধরনটা একদম যান্ত্রিক, যেন কোনো মানুষ নয় বরং একটা রেকর্ডার বাজছে। সে দরজার আইহোল দিয়ে বাইরে তাকাতেই দেখে একটা ভয়ঙ্কর বড় চোখ তার দিকে তাকিয়ে আছে। এই এক দৃশ্যেই জুইয়ংয়ের সব ঘুম উড়ে যায়। ঠিক তখন জুহির বয়ফ্রেন্ড কি হুন সেখানে হাজির হয়। সেও জুহিকে খুঁজছিল। তারা দুজন কথা বলার সময় জুহির ফোন বেজে ওঠে। জানা যায় নিখোঁজ হওয়ার আগে জুহি শেষ কলটা করেছিল এলাকার এক সমাজকর্মী আন্টির কাছে। আন্টি খুব ফিসফিস করে জানায় 604 নম্বর ফ্ল্যাটের আগের মালিকও এই অদ্ভুত শব্দের কথা বলতো এবং শেষমেশ পাগল হয়ে ওই ঘরেই গলায় দড়ি দিয়ে মারা যায়। একটা ভূতের সাথে একই ঘরে থাকছে ভেবে জুইয়ংয়ের গায়ের লোম খাড়া হয়ে যায়। তারা দুজন 604 নম্বর ঘরে ফিরে এসে দেখে দরজায় আরও অনেক হুমকি দেওয়া কাগজ লাগানো। 504-এর লোকটি দরজায় গালিগালাজ লিখে রেখেছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। জুইয়ং পুলিশকে জানালে তারা বলে যতক্ষণ না কেউ সত্যি সত্যি আক্রমণ করছে তারা কাউকে গ্রেপ্তার করতে পারবে না। অন্যদিকে সিসিটিভি ফুটেজে জুহিকে বিল্ডিং থেকে বের হতে দেখা যায়নি। তার মানে সে বেঁচে থাকুক বা মারা যাক এই বিল্ডিংয়ের ভেতরেই কোথাও আছে। রাতে কিহুন জুহির খোঁজে পোস্টার বানানোর কাজ শেষ করে যখন ফিরে যাচ্ছিল তখন 504-এর লোকটি আবার জুইয়ংকে বিরক্ত করতে আসে, কিন্তু কিহুনকে দেখে তার সাহস অর্ধেক কমে যায়। লোকটার হাতে একটা ধারালো মাংস কাটার ছুরি ছিল। কিহুন না থাকলে আজ জুইয়ং নির্ঘাত মারা পড়ত। পরদিন জুইয়ং পুরো এলাকায় নিখোঁজ বোনের পোস্টার লাগাতে থাকে। সে খেয়াল করে মালিক পক্ষের মহিলা সভাপতির বোবা ছেলেটি রাস্তার পাশে বসে বেসমেন্টের ভেন্টিলেটরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। জুইয়ং তাকে জিজ্ঞেস করে, কি দেখছো ওখানে? কিন্তু ছেলেটি কোনো কথা না বলে দৌড়ে পালিয়ে যায়। এই ছেলেটির বিষয়টা গল্পের একটা বড় সূত্র। এরপর জুইয়ংয়ের সাথে দেখা হয় 804 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা লি জিয়ে এর সাথে। লি জিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে নিখোঁজের বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে। মিডিয়া জেনে গেলে বিল্ডিং ভাঙার কাজ আটকে যাবে, আর সবাই এখানে বিল্ডিং ভেঙে নতুন ফ্ল্যাট পাওয়ার আশায় বসে আছে। জুইয়ং রুমে ফিরে আসার পর আরও ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। বেসিনের পাইপ থেকে সে তার বোনের বাঁচার আকুতি শুনতে পায়। হঠাৎ দরজার লক খোলার শব্দ হয় আর সে দেখতে পায় তার বোন জুহি এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে। জুইয়ং আনন্দে বোনকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পরক্ষণেই দেখে বোন সেখানে নেই, বরং ড্রয়িং রুমের মাঝখানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু তখনই হিয়ারিং এডের ব্যাটারি লো হওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে পুরোটা একটা স্বপ্ন ছিল, কিন্তু আসল ভয় শুরু হয় এরপর।
তার ফোনে থাকা অডিও রেকগনিশন অ্যাপটা নিজে থেকেই চালু হয়ে যায়। স্ক্রিনে লেখা ওঠে, শব্দ শনাক্ত করা হচ্ছে। তার মানে এই ফাঁকা ঘরে কেউ একজন ফিসফিস করে কথা বলছে। জু ইয়ং ধীরে ধীরে ব্যালকনির দিকে তাকায় আর কাঁচের দরজায় একটা বিকৃত মহিলার অবয়ব ফুটে উঠতে দেখে। সে কোনোভাবেই মানুষের মতো ছিল না। ঠিক একই সময়ে 504-এর লোকটি বাইরে থেকে পাসওয়ার্ড হ্যাক করে ঘরে ঢোকার চেষ্টা করতে থাকে। ভেতরে ভূত, বাইরে সাইকোপ্যাথ কিলার। জু ইয়ং কি করবে বুঝতে পারেন। রান্নাঘর থেকে একটা বটি হাতে নিয়ে প্রস্তুত হয়, কিন্তু ব্যালকনির দরজা খুলে সে দেখে সেখানে কোনো ভূত নেই। তাহলে ভূতটা কোথায় গেল? ভূতটা আসলে করিডরে গিয়ে 504-এর লোকটার ঘাড়ে চেপে বসেছে। লোকটা যখন দৌড়ে উপরে উঠতে থাকে তখন ভূতটা তার সামনে এসে এক ভয়ঙ্কর রূপ দেখায়। ভয়ে লোকটা 7 তলার জানালা থেকে নিচে লাথিয়ে পড়ে এবং সাথে সাথে মারা যায়। পরদিন পুলিশ এলে জু ইয়ং তাদের 504 নম্বর ঘর তল্লাশি করতে বলে। এতে মহিলা সভাপতি রেগে গিয়ে বলে, তুমি দেখতে তো সুন্দর, কিন্তু তোমার আচরণ 704-এর পাগল মহিলাটার মতো কেন? এই কথাটা জু ইয়বের মাথায় গেঁথে যায়। সে 704 সম্পর্কে জানার জন্য 804-এর লি জিয়ের কাছে যায়। লি জিয়ে একটি পুরনো ছবি দেখিয়ে বলে 704-এ থাকত পার্ক আন্টি। 1 বছর আগে পার্ক আন্টি অভিযোগ করেছিল যে লি জিয়ের ছোট মেয়ে খুব শব্দ করে খেলে। পার্ক আন্টি রেগে গিয়ে প্যান দিয়ে মেঝেতে বাড়ি মারত শব্দ করার জন্য। এই শব্দের কারণে বিরক্ত হয়ে 704-এর বাসিন্দা সাং বিয়াও নামের এক গুন্ডা রেগে গিয়ে হাতুড়ি দিয়ে পার্ক আন্টিকে পিটিয়ে মেরে ফেলে। মারা যাওয়ার সময় পার্ক আন্টির পরনে ছিল লাল জামা। সে বাঁচার জন্য দেওয়ালে অনেকক্ষণ থাবা মেরেছিল, কিন্তু প্রতিবেশীরা ভেবেছিল এটা হয়তো সেই স্বাভাবিক বিরক্তিকর শব্দ। লাল জামা পরে মারা যাওয়ায় সে এক ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ আত্মায় পরিণত হয়, আর সেই খুনি সাং বিয়াও এরপর থেকে নিখোঁজ হয়ে যায়। এখন 704 নম্বর ফ্ল্যাট পুরো ফাঁকা, কিন্তু সেখান থেকেই রাতের বেলা অদ্ভুত সব শব্দ আসে। 504-এর লোকটি মারা যাওয়াতে জু ইয়ং ভেবেছিল আজ রাতে অন্তত শান্তিতে ঘুমাবে, কিন্তু সকালে উঠে দেখে দরজায় রক্ত দিয়ে বড় বড় করে লেখা, মরে যা। সে ভাবে এটা মহিলা সভাপতির কাজ। সে নিচে গিয়ে সবার সামনে মহিলা সভাপতির ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়, এমনকি জু ইয়ং এর হিয়ারিং এইডটাও খুলে পড়ে যায়। কিহুন এসে তাদের আলাদা করে। কিহন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। 604-এর খুনি স্যাং বিয়াও কখনো এই বিল্ডিং থেকে বের হয়নি, কারণ সিসিটিভিতে তার কোনো ফুটেজ নেই। তার মানে সেই দুর্গন্ধযুক্ত বেসমেন্টেই কোথাও লুকিয়ে আছে। জু ইয়ং এবং কিহন দুজনে মিলে বেসমেন্টে ঢোকে। সেখানে তারা একটা গোপন দরজা খুঁজে পায়। অন্ধকারের ভেতরে টর্চের আলো ফেলে তারা একটা ঘরে পৌঁছায়। সেখানে জু ইয়ং একটা ড্রয়িং খাতা পায়। খাতার পাতা উল্টাতেই সে চমকে ওঠে। সেখানে তার নিজের ছোটবেলার গাড়ি দুর্ঘটনার ছবি আঁকা ছিল। হঠাৎ খাতাটা ফাঁকা হয়ে যায়। মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি তাদের মস্তিষ্ক নিয়ে খেলছে। অন্যদিকে কিহুন দেখে খনি স্যাং বিয়াও দেওয়ালের দিকে মুখ করে ঘুমাচ্ছে। জু ইয়ং পেছন থেকে ডাকে, কিন্তু কিহুন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এমন এক ভয়ঙ্কর হাসি দেয় যা দেখে বুঝতে বাকি থাকে না যে তাকে কোনো অশুভ আত্মা ভর করেছে। সে জু ইয়ং এর উপর আক্রমণ করে। জু ইয়ং একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে কোনো মতে পালিয়ে ভেন্টিলেটরের দিকে এগোতে থাকে, কিন্তু কিহুন তার পা টেনে ধরে। ঠিক সেই মুহূর্তে মহিলা সভাপতি এসে জু ইয়ংকে টেনে বাইরে বের করে আনে। জ্ঞান ফেরার পর জু ইয়ং নিজেকে সভাপতির অফিসে আবিষ্কার করে। সে জানতে পারে সভাপতির বোবা ছেলেটি জু ইয়ং এ হিয়ারিং এইড দেখে তার প্রতি মায়া অনুভব করেছিল। জু ইয়ং সভাপতিকে বলে, আপনাদের বিল্ডিংয়ে শুধু আপনার ছেলে আর লিজিয়ের মেয়েকেই বাচ্চা হিসেবে দেখেছি। এই কথা শুনে সভাপতি চমকে উঠে বলে, লিজিয়ের মেয়ে তো কয়েক বছর আগেই গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। তখন সেই বোবা ছেলেটি ইশারা দিয়ে জু ইয়ংকে বোঝায়, তুমি একটা অশুভ মায়ার জালে আটকে আছো। তুমি এমন কিছু শব্দ শুনছো যা তোমার শোনা উচিত নয়। এসব শোনা বন্ধ না করলে তুমিও মারা যাবে। এর কিছুক্ষণ পরই পুলিশ এসে জানায় যে বেসমেন্ট থেকে কিহুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জু ইয়ং এই মৃত্যু মেনে নিতে পারে না। সে ভাবে তার বোন এখনো বেসমেন্টের আরও গভীরে আটকে আছে। তাই পুলিশ চলে যাওয়ার পর সে একাই আবার বেসমেন্টে প্রবেশ করে। এবার সে তার বোনের সেই ভিডিও ক্যামেরাটা খুঁজে পায়। মোবাইলের সাথে কানেক্ট করে সে একটা ভয়ঙ্কর ভিডিও দেখতে পায়। ভিডিওতে দেখা যাচ্ছে 804-এর লি জিয়ে তার ঘরে 7-8টা ভারী যন্ত্র বসিয়ে রেখেছে, যা দিয়ে সে সারা রাত বিল্ডিংয়ে অদ্ভুত শব্দ তৈরি করে। আসলে এই বিল্ডিংয়ের সব শব্দের মূল উৎস সে নিজেই। ভিডিওতে আরও দেখা যায় লি জিয়ে বাতাসের সাথে কথা বলছে আর বলছে, মা, আমি সারা জীবন এখানেই তোমার সাথে থাকব। সব রহস্য এবার পরিষ্কার হয়ে যায়।
জুহি আসলে কোনো ভূতের হাতে নয়, এই সাইকোপ্যাথ লি জিয়ের হাতেই অপহরিত হয়েছিল। অন্ধকারের ভেতর দিয়ে এগোতে এগোতে জুইয়ং অবশেষে তার বোনকে দেওয়ালের সাথে শিকলে বাঁধা অবস্থায় খুঁজে পায়। সে প্রায় মৃতপ্রায়। যখন জুইয়ং তার বোনকে নিয়ে ফিরে আসছিল, তখন তাদের পথ আটকে দাঁড়ায় লি জিয়ে। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। জুইয়ং জিজ্ঞেস করে, তুমি কেন এতগুলো মানুষকে খুন করলে? লি জিয়ে তখন হাসতে হাসতে সব সত্যি স্বীকার করে। সে জানায় পার্ক আন্টি তার মেয়ের খেলার শব্দ নিয়ে সবসময় অভিযোগ করত, তাই সে বাধ্য হয়ে মেয়েকে বাইরে খেলতে পাঠাতো। আর বাইরে খেলতে গিয়েই তার মেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে যায়। যেদিন খুনি স্যাংবিয়াও পার্ক আন্টিকে হাতুড়ি দিয়ে মারছিল, লি জিয়ে দূর থেকে সব দেখছিল। স্যাংবিয়াও চলে যাওয়ার পর লি জিয়ে নিজেই ভেতরে ঢুকে পার্ক আন্টিকে পুরোপুরি মেরে ফেলে প্রতিশোধ নেয়। এরপর স্যাংবিয়াওকে বেসমেন্টে ডেকে এনে তাকেও খুন করে লাশ বুম করে রাখে। সব সত্যি বলে দেওয়ার পর লি জিয়ে একটা বিশাল হাতুড়ি নিয়ে জুইয়ংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে জুইয়ংকে মাটিতে ফেলে তার ঠিক ওপরে হাতুড়ি উঁচু করে। আর মাত্র কয়েক সেকেন্ড এরপরই জুইয়ংয়ের মাথা থেতলে যাবে। ঠিক তখনই জুইয়ংয়ের চোখ যায় ওপরের দিকে। সে ভয়ে জমে যায়, কিন্তু তার ভয় লি জিয়েকে নিয়েছিল না। সে দেখছিল সিলিংয়ের ওপর সেই লাল জামা পরা পার্ক আন্টির ভূত উল্টো হয়ে ঝুলে আছে। পার্ক আন্টির আত্মা নির্দোষ জুইয়ংকে কিছু করল না। সে সোজা লি জিয়ের ঘাড়ে কামড়ে ধরে তাকে অন্ধকারের অতল গহ্বরে টেনে নিয়ে যায়। লি জিয়ের ভয়ঙ্কর চিৎকার বেসমেন্টে প্রতিধ্বনিত হতে থাকে। জুইয়ং তাড়াতাড়ি তার বোনের দুই কান চেপে ধরে, যাতে এই অভিশপ্ত শব্দ আর কখনো তাদের কানে না পৌঁছায়। এভাবেই সকল পাপীর মৃত্যু হয় এবং অ্যাপার্টমেন্টে শান্তি ফিরে আসে। কয়েক মাস পরের কথা, 704 নম্বর ফাঁকা ফ্ল্যাটে নতুন একজন মেয়ে ভাড়া এসেছে। সে শিষ্টাচার দেখাতে 604-এর জুইয়ংয়ের সাথে পরিচিত হতে আসে। সব কথা শেষে মেয়েটি খুব স্বাভাবিক গলায় একটা প্রশ্ন করে, আচ্ছা, রাতের বেলা 804 নম্বর ফ্ল্যাট থেকে এত অদ্ভুত শব্দ আসে কেন? প্রশ্নটা শুনে জুইয়ংয়ের রক্ত হিম হয়ে যায়, কারণ 804-এর লি জিয়ে তো আগেই মারা গেছে। পার্ক আন্টির আত্মা মৃত্যু নিয়ে মুক্তি পেয়ে গেছে। তাহলে কি নতুন ভূত হিসেবে এখন লি জিয়ে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে? আর সে এবার কার উপর প্রতিশোধ নেবে? এখানেই কোরিয়ান মুভিটির সমাপ্তি ঘটে। রেখে যায় একটি গা ছমছমে শিহরণ জাগানো এক প্রশ্ন। রাতের বেলা ঘুমানোর সময় আপনারাও কি কখনো ছাদ থেকে মার্বেল পড়া বা কারো হাঁটার অদ্ভুত শব্দ শুনেছেন? যদি শুনে থাকেন, তাহলে আপনার বিল্ডিংয়েও কি এমন কোনো রহস্য লুকিয়ে নেই তো? এই অসাধারণ সাইকোলজিক্যাল ভৌতিক মুভিটির নাম নয়েজ বা নয়েজ, যা 2024 সালের একটি সাউথ কোরিয়ান সুপারন্যাচারাল হরর থ্রিলার। কোরিয়াতে বহুতল ভবনে ওপরের ফ্ল্যাট থেকে আসা শব্দ বা ফ্লোর নয়েজ একটি বড় সামাজিক সমস্যা, আর ডিরেক্টর কিম সুজিন এই বাস্তব সমস্যাটিকেই অত্যন্ত নিপুণভাবে এক ভয়ঙ্কর ভৌতিক রূপ দিয়েছেন। রটেন টমেটোস বা অন্যান্য সাইটে ক্রিটিকরা এর সাউন্ড ডিজাইন এবং ভয়ঙ্কর পরিবেশ তৈরির দারুণ প্রশংসা করেছেন। গল্পটি পড়ে বা মুভিটির এই এক্সপ্লেনেশন শুনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের সাইকোলজি বলে, যে জিনিস আমাদের ভয় দেখায় বা রহস্যর জন্ম দেয়, আমরা অবচেতন মনে সেই জিনিস বারবার দেখতে চাই। তাই এই থ্রিলিং এক্সপিরিয়েন্স যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে মনের অজান্তেই একটি লাইক দিয়ে দিন। আর এমন আরও গা ছমছমে এবং মাস্টারপিস মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বারবার ফিরে আসুন আমাদের এই রহস্যময় জগতে।